ওমানের দক্ষিণাঞ্চল শহর সালালাহ আরব সাগর, সবুজ পাহাড়, ঝর্ণা আর প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া এই শহরটি পর্যটকদের জন্য এক প্রশান্তির আশ্রয়। সালালার সবচেয়ে জনপ্রিয় এবং দর্শনীয় এলাকা ইদেনের একটি মসজিদ জামে উম্মুল কুরআ। এই মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের এক গর্বিত আলেম মাওলানা এনামুল হাসান ইমরান। প্রায় 2 বছর ধরে তিনি সালালার এই মসজিদে নামাজ পড়াচ্ছেন, দেন জুমার খুতবাও। আলহামদুলিল্লাহ, আমি এখানে 8 মাস ধরে জুমা পড়াচ্ছি। আলহামদুলিল্লাহ, এটা পুরোটাই আমার বাবা মা, আমার বিশেষ করে আমার নানু আর আমার উস্তাদ, আমার যে সম্মানিত শিক্ষকরা আছেন, ওনাদের পরিশ্রম, মেহনত এবং দোয়া, এগুলোর কারণেই আলহামদুলিল্লাহ আমি মনে করি আমি আজকে এই পর্যায়ে এখানে এরকম একটা মহান দায়িত্ব আঞ্জাম দিতে পারছি আলহামদুলিল্লাহ। প্রবাসীদের অনেকেই জানিয়েছেন তার খুতবা হৃদয় ছুঁয়ে যায় মুসল্লিদের। ওনার পিছনে নামাজ পড়া কেমন লাগে আপনাদের? ওমানে তো আর কোথাও দেখছেন এভাবে যে বাংলাদেশের এভাবে জুমা পড়ায় কোথাও দেখছেন? হ্যাঁ, এই প্রথম দেখছেন না? আচ্ছা, যাই। জুমার নামাজ এই জন্য ওইখানে সাইকেল আছে একজনের, সাইকেল নিয়ে নামাজ পড়তে আসছে। মাওলানা এনামুল তার প্রাথমিক শিক্ষা লাভ করেন বাংলাদেশের ফেনীর প্রখ্যাত জামিয়া রশিদিয়া মাদ্রাসা থেকে। এরপর উচ্চতর দ্বীনি শিক্ষা গ্রহণ করেন ঢাকার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জামিয়াতুল উলুমিল ইসলামিয়া থেকে, যেখানে তিনি তাকমিল ফিল হাদিস সম্পন্ন করেন। এখানেই থেমে থাকেননি, জ্ঞান ও সাধনার পথে পৌঁছে যান উপমহাদেশের শ্রেষ্ঠ ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দে। সেখানে তিনি দ্বিগুণ মর্যাদায় ডাবল MA সম্পন্ন করেন। আমি হিফজ পড়েছি ঢাকার মোহাম্মদপুরের জামিয়া মোহাম্মদিয়া আরাবিয়া, আর এরপর কিতাব বিভাগে পড়াশোনা করেছি ফেনীর জামিয়া রশিদিয়া মাদ্রাসাতে, এরপর ঢাকার মোহাম্মদপুরের জামিয়াতুল উলুমিল ইসলামিয়া, এরপর পড়েছি আবার দারুল উলুম দেওবন্দ, ভারতের দারুল উলুম দেওবন্দ। আজ এই বিদ্বান আলেম ওমানে বাংলাদেশী মুসলিম সমাজের প্রতিনিধিত্ব করছেন একজন সম্মানিত খতিব ও ইমাম হিসেবে। ওমানের বিভিন্ন শহরে অনেক বাংলাদেশি ইমাম আছেন ঠিকই, তবে মাওলানা এনামুল ছাড়া জুমার খুতবা দেওয়ার সৌভাগ্য আর কারো হয়েছে বলে শোনা যায়নি। কিন্তু আমি বিভিন্ন জায়গায় গেছি, আমি আমাদের বাংলাদেশের কোথাও দেখিনি যে বাংলাদেশের ইমাম এবং বড় বড় মসজিদ জুমা পড়া এরকম দেখি নাই। তো এখানে আলহামদুলিল্লাহ অনেকদিন পরে একটা মসজিদ হচ্ছে বিশাল বড়, এই মসজিদের খতিব আমাদের বাংলাদেশি একজন। তবে আমাকে অনেকে প্রশ্ন করে, আমি যেহেতু প্রাক্তন ইমাম এখানে এই এলাকা, যে উনি কি সুদারি না সুমারি আরব দেশের কোনো নিয়ম, বলছি না, সে উনি বাংলাদেশি, আমাদের বাংলাদেশি লোক, আলেম হিসেবে অনেক ভালো, তার তেলাওয়াত মান অনেক উন্নত। জামে উম্মুল কুরআ মসজিদ বহু জাতিগোষ্ঠীর মিলনস্থল বটে, যদিও ওমানি মুসল্লিরাই এখানে সংখ্যাগরিষ্ঠ। তবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ অন্যান্য দেশের মুসলমানরাও এখানে নামাজ আদায় করেন শান্তিপূর্ণ সহাবস্থানে। একসাথে প্রায় 1,500 মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারেন। ফলে জুমার দিনগুলোই মসজিদে হয়ে ওঠে এক বৃহৎ দ্বীনি সম্মেলনস্থল, যার নয়নেমণি বাংলাদেশি আলেম মাওলানা এনামুল হাসান ইমরান। শুল্ক পরিশোধ করে বারবার দেশে স্বর্ণ আমদানিকে নিরুৎসাহিত করতে ব্যাগেজ রুলস সুবিধার পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। এখন থেকে ব্যাগেজ রুলসের সুবিধায় স্বর্ণ আনা যাবে বছরে একবার। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড NBR থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, এখন থেকে একজন যাত্রী পরিহিত অবস্থায় থাকুক বা না থাকুক, সর্বমোট 100 গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার অথবা 200 গ্রাম ওজনের রূপার অলঙ্কার ঘোষণা দিয়ে ও সব ধরনের শুল্ক ও কর পরিশোধ ব্যতিরেকে প্রতি বছরে একবার আমদানি করতে পারবেন। একজন যাত্রী বিদেশ থেকে দেশে আসার সময় ঘোষণা দিয়ে সর্বোচ্চ 117 গ্রাম বা 10 তোলা ওজনের স্বর্ণবার বা স্বর্ণপিণ্ড অথবা 234 গ্রাম বা 20 তোলা ওজনের রূপার বার বা রৌপ্যপিণ্ড সব ধরনের শুল্ক ও কর পরিশোধ সাপেক্ষে প্রতি বছরে একবার আমদানি করতে পারবেন। তবে উল্লেখিত পরিমাণের অতিরিক্ত যে কোনো পরিমাণ স্বর্ণবার বা স্বর্ণপিণ্ড অথবা রূপার বার বা রৌপ্যপিণ্ড আনলে বা যে কোনো পরিমাণ স্বর্ণবার বা স্বর্ণপিণ্ড অথবা রূপার বার বা রৌপ্যপিণ্ড লুকায়িত অবস্থায় আনলে সেগুলো আইন অনুযায়ী বাজেয়াপ্ত করা হবে। বাণিজ্যিকভাবে স্বর্ণ আমদানির অনুমতি থাকলেও বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের নেতারা বলছেন, আমদানির তুলনায় ব্যাগেজ রুলসের আওতায় স্বর্ণ আনা তুলনামূলক সস্তা। তাই অনেকে আমদানির বদলে যাত্রীদের মাধ্যমে ব্যাগেজ রুলস ব্যবহারে
বেশি আগ্রহী। এমনকি অনেক চোরাচালানকারীও এই সুযোগ কাজে লাগাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। আগের ব্যাগেজ রুলস অনুযায়ী একজন নারী যাত্রী 100 গ্রাম ওজনের স্বর্ণালংকার বিনা শুল্কে আনতে পারতেন। প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের দীর্ঘদিনের সংকটগুলো উপেক্ষা করায় সমালোচনার মুখে পড়েছে 2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেট। উচ্চ প্রত্যাশা সত্ত্বেও বাজেটে প্রবাসী শ্রমিকদের কল্যাণ, জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা বা নিরাপত্তা বৃদ্ধির জন্য কোনো নতুন উদ্যোগ ঘোষণা করা হয়নি। রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়াকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর করার দিকেও কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়নি। সরকার কল্যাণমূলক কর্মসূচি ঘোষণার বদলে আরও বেশি শ্রমিক বিদেশে পাঠানোর জন্য দক্ষতা উন্নয়ন প্রকল্পেই মনোযোগ দিয়েছে। এছাড়া প্রস্তাবিত বাজেটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বরাদ্দ কমিয়ে 855 কোটি টাকা প্রস্তাব করা হয়েছে, যা আগের বছরের 2024-25 অর্থবছরের তুলনায় প্রায় অর্ধেক। সোমবার বিকেল 3টায় 2025-26 অর্থবছরের বাজেট ঘোষণা শুরু করেন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ। প্রস্তাবিত এই বাজেটে বিবরণী বিশ্লেষণে এই চিত্র দেখা যায়। গত 2024-25 অর্থবছরের সংশোধিত বাজেটে সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য 1140 কোটি টাকা বরাদ্দ করেছিল, তবে বর্তমান বাজেটে 285 কোটি টাকা কমিয়ে আনা হয়েছে। এছাড়া পরিচালনা ব্যয় ধরা হয়েছে 451 কোটি টাকা আর উন্নয়ন ব্যয় 404 কোটি টাকা। 2024-25 অর্থবছরে সংশোধিত বাজেটে পরিচালনা ব্যয় ধরা হয়েছিল 420 কোটি টাকা আর উন্নয়ন ব্যয় 720 কোটি টাকা। ঘোষিত অর্থবছরে উন্নয়ন ব্যয় 316 কোটি টাকা কমানো হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় অর্ধেক। এই সকল ঝুঁকি মোকাবেলা করে দেশের অর্থনীতির জন্য একটি বৈষম্যহীন ও টেকসই ভিত্তি নিশ্চিত করা এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ভিজিট ভিসায় দুবাই গিয়ে ভিক্ষাবৃত্তি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে 41 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দীর্ঘদিন যাবৎ সংঘবদ্ধ হয়ে একটি হোটেলে অবস্থান করছিলেন এবং সেখান থেকেই ভিক্ষাবৃত্তির কাজ চালিয়ে যাচ্ছিলেন। তাদের কাছ থেকে 60,000 দিরহামেরও বেশি অর্থ উদ্ধার করা হয়েছে। আরব আমিরাতের জেনারেল ডিপার্টমেন্ট অব ক্রিমিনাল ইনভেস্টিগেশন পরিচালিত আল মিসবাহ নামের এক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, জরুরি সেবা কল সেন্টারে 901 নম্বরে অভিযোগ পাওয়ার পর এই অভিযান শুরু হয়। অপরাধীরা তাসবিহ এবং আনুষঙ্গিক জিনিসপত্র বিক্রির আড়ালে মানুষের সহানুভূতির সুযোগ নিয়ে ভিক্ষা করত বলে অভিযোগ রয়েছে। পুলিশ আরও জানায়, গোপন তথ্য পাওয়ার পর তারা নজরদারি শুরু করে। পরে দেখা যায় একাধিক ব্যক্তি তসবিহ মেসওয়াক বিক্রির সময় জনসাধারণের কাছ থেকে টাকা দাবি করছেন। এরপর হাতে নাতে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা একটি সংঘবদ্ধ ভিক্ষাবৃত্তি চক্রের কথা স্বীকার করে। পরে তাদের আবাসনে অভিযান চালিয়ে একই দেশের 28 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ, তবে তারা কোন দেশের নাগরিক সেটি প্রকাশ করা হয়নি। কুয়েতে প্রবাসী কর্মী এবং দেশটির নাগরিকদের গড় বেতন বেড়েছে আগের তুলনায়। সম্প্রতি দেশটির সরকারি পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত শ্রমশক্তির পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। পরিসংখ্যান অনুযায়ী 2020 সালের তুলনায় 2024 সালে এসে প্রবাসীদের গড় বেতন বেড়েছে 6.9%। এর মধ্যে সরকারি খাতে প্রবাসীদের বেতন বেড়েছে 6% এবং বেসরকারি খাতে 7%। প্রবাসী পুরুষদের বেতন বেড়েছে 6.3% এবং নারীদের 3.67%। সরকারি খাতে নারী প্রবাসীদের বেতন বেড়েছে 5.8% এবং বেসরকারি খাতে 5.22%। অর্থনীতির নানা চ্যালেঞ্জ সত্ত্বেও কুয়েতে সাম্প্রতিক বছরগুলোতে কর্মীদের বেতন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। বিষয়টি প্রবাসী কর্মীদের জন্য বেশ স্বস্তির খবর। ওমানের বাজারে আসা এক ধরনের ক্যান্ডি নিয়ে সতর্কতা জারি করে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির খাদ্য নিরাপত্তা কেন্দ্র। এই ক্যান্ডিতে মাদকদ্রব্য গাঁজার চিহ্ন থাকতে পারে বলে জানানো হয়েছে। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হ্যাপি ক্যান্ডি কোলা ফিজ নামের কোলা স্বাদযুক্ত এই ক্যান্ডিটি জার্মানির হারিবো কোম্পানি তৈরি করেছে এবং এটি নেদারল্যান্ডস থেকে এসেছে। পণ্যটি জানুয়ারি 2026 পর্যন্ত ব্যবহারযোগ্য। এর ওজন 1000 গ্রাম। নেদারল্যান্ডসের খাদ্য ও ভোক্তা নিরাপত্তা কর্তৃপক্ষ এই পণ্যে গাঁজার উপস্থিতির ইঙ্গিত পাওয়ার পর ওমানেও এই সতর্কতা জারি করা হয়েছে। ওমান সরকার বলেছে, এই ক্যান্ডিটি যেন বাজারে না থাকে এবং দেশে যেন এটি প্রবেশ করতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা এরই মধ্যে পণ্যটি কিনেছেন তাদের না খাওয়ার এবং যত দ্রুত সম্ভব নষ্ট করার পরামর্শ দেওয়া হয়েছে।
আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।